আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। উঠুক ম্যাডাম, সুন্দরী কোনো রমণীর পায়ের ধুলো পেয়ে আমার গাড়িটা ধন্য হোক। আরিফ মাহমুদ দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ছায়া গাড়িতে উঠে বসলো। আনাফও তার পাশে বসে গাড়ি ড্রাইভ করে চলে গেল। আরিফ ওইভাবেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আনাফ গাড়ি ড্রাইভ করতে করতে বলল, তোমার গানের স্কুল কেমন চলছে ছায়া? ছায়া হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বলতে গেলে ওই গানের স্কুলটাই আমাকে এখন নিজের পায়ে দাঁড় করিয়ে রেখেছে। মাইকে নিয়ে একা জীবনের পথ চলতে অনেক ঝড়ঝাপটা এসেছে। আমার মেধা, আমার শ্রম, আমার সময়, আমার সবটুকু আমার স্কুল দিয়েছে। ঠিক সেই সময় এই গানের স্কুল থেকে আমি অনেক কিছুই পেয়েছি। বিপদের সময় আরিফ, সুরভি সহ আরও অনেক বন্ধু আমার পাশে থেকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমি কারোর কাছ থেকেই সাহায্য নিতে চাইনি। নিজের আত্মসম্মানে লাগতো। আমার স্কুলের প্রতি আমার পুরোপুরি বিশ্বাস ছিল। আনাফ বলল, এবার তো নিজের জন্য কিছু ভাবো, জীবনটা তো অনেক ছোট, সময় তো চলে যাচ্ছে। ছায়া হেসে বলল, এই সব কিছু তো নিজের জন্যই। যখন ওই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আমার শেখানো গান গেয়ে বড় বড় প্ল্যাটফর্মে গিয়ে উপস্থাপন করে, সবাই তাদের গান শুনে কত হাততালি দেয়, প্রশংসা করে, তখন মনে হয় আমারও অস্তিত্বের আছে দাম এই বিশাল পৃথিবীতে। তখন ওইটা তাদের পাওয়া হয় না, ওইটা আমারই পাওয়া হয়। এখন মাহিকে ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারলেই জীবনে সবকিছু পাওয়া হয়ে যাবে আমার। আনাফ এসে বলল, সত্যি কি জীবনে সবকিছু পাওয়া যাবে, নাকি অনেক কিছুরই আফসোস থেকে যাবে? দিন শেষে মনে হয় না তুমি অসম্পূর্ণ? ছায়া বলল, হ্যাঁ, আমি অসম্পূর্ণ, কিন্তু আমি এতেই খুশি। কেউ সম্পূর্ণ হয়েও খুশি হতে পারে না, আবার কেউ অসম্পূর্ণ হয়েও খুশি থাকে। আমি আমার এই অসম্পূর্ণ নিয়েই অনেক খুশি। আনাফ বলল, অসম্পূর্ণ থেকে কেউ সুখী থাকতে পারে না ছায়া। আমি যখন সুরভিকে ছাড়া অসম্পূর্ণ ছিলাম, তখন আমিও সুখী ছিলাম না। জীবনটাকে অনেক কষ্টে টেনে নিয়েছি, ঠিক তেমনি সুরভিও কষ্টে ছিল। আর তুমি আর আরিফ তার ব্যতিক্রম নও। জীবনটাকে সুন্দর করো ছায়া, সাথে অন্য একজনের জীবনটাকেও সুন্দর করো। জীবনটা কয়দিনের বলো, এখনো সময় আছে। ছায়া বলল, কিছুক্ষণ আগে বললেন না জীবনটা অনেক ছোট। ছোট জীবনে অনেকটা সময় পার হয়ে গেছে, কয়েকদিন আর বাকি আছে বলুন। যতদিন বাকি আছে ততদিনের জন্য আর জীবনটা সুন্দর করার প্রয়োজন নেই, এমনিতেই দেখতে দেখতে কেটে যাবে। আনাফ বলল, জীবনের একটা মিনিটও সুন্দর করার জন্য মানুষ কত কিছুই না করে। আর তোমাদের তো আরো অনেক অনেক সময় পড়ে আছে। যতটুকু পড়ে আছে ততটুকুই সুন্দর করার জন্য চেষ্টা করো না দুজনে। দেখবে বাকিটা জীবন দুজন দুজনের পাশে থেকে ভালো থাকবে। ছায়া ভুরু কুচকিয়ে বলল, দুজন মানে কার কথা বলছেন? আনাফ বলল, আরিফ মাহমুদ। ছায়া হকচকিয়ে গেল। ছায়া কিছুটা বিরক্তির সুরে বলল, নিশ্চয়ই সুরভি আপনাকে কিছু বলেছে? আনাফ বলল, স্পর্শের চোখ দেখে সুরভি বুঝতে পেরেছিল আমার ছেলেটা প্রেমে পড়েছে, আর সুরভির কথা মিলেও গেল। সেই দিন বুঝতে পেরেছিলাম সুরভি ভালোবাসার চোখ খুব ভালো চিনে। ঠিক তেমনি তোমার চোখ দেখে বলে দিল তুমি আরিফ মাহমুদকে কতটা ভালোবাসো। ছায়া কিছুটা কঠিন স্বরে বলল, আপনার কাছে আপনার স্ত্রী জ্যোতিষীর চোখ মনেই হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটা নিতান্তই একটা ভুল ধারণা। আনাফ বলল, ভুল ধারণাটা সত্যি হলে সমস্যা কোথায়? আমি তো এখানে ভুল কিছু দেখছি না। ঠিক তখনই ছায়ার স্কুলের সামনে গাড়ি চলে এলো। ছায়া স্কুলের সামনে নেমে যেতে গেলে আনাফ বলল, আমি কি আসতে পারি তোমার স্কুলে? ছোট ছেলে মেয়েদের গান শোনা যাবে। ছায়া হেসে বলল, এত নামি দামি একজন মানুষ এই ছোট্ট স্কুলে পা রাখলে নিউজ তৈরি হয়ে যাবে তো আবার। আনাফ এসে গাড়ি থেকে নেমে পড়ল। আনাফ আর ছায়া স্কুলের ভিতরে ঢুকে গেল। রিমির ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে বাবা নামটা দেখেই সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলো রিমি। হ্যালো বাবা। ওপাশ থেকে রাশেদ সাহেব গম্ভীর গলায় বলল, তুমি কাল রাতে বাড়ি আসোনি কেন রিমি? স্বাধীনতা দিয়েছি বলে এতটা স্বাধীনতা দেয়নি যে বাড়ির বাইরে রাত কাটাবে। রিমি বলল, বাবা আমি আহনাফ আঙ্কেল আর সুরভি আন্টির সাথে এসেছি, তারা এই বাড়িতেই আছে। আর আমি তো মাকে বলে এসেছিলাম
তুমি ব্যবসা নিয়ে টেনশনে আছো বলে তোমাকে আর ফোন করিনি। রাশেদ সাহেব বলল। আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি এখনই বাড়িতে এসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। রিমি বলল। আচ্ছা ঠিক আছে, আসছি। হঠাৎ করে দরজায় নক হওয়ার শব্দে রিমি পেছনে তাকিয়ে দেখে সাজ্জাদ রুমের দরজায় দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, অক্সফোর্ড জুতা, হাতে ঘড়ি, নিজেকে একেবারে পরিপাটি একটা মানুষ সাজিয়ে নিয়েছে সাজ্জাদ। দেখেই বোঝা যাচ্ছে অফিসে যাওয়ার জন্য তৈরি। রিমি ভুরু কুচকিয়ে বলল। কিছু বলবেন? সাজ্জাদ বলল। তোমার কি মনে হয় না আমার তোমাকে অনেক কিছুই বলার আছে, কিন্তু সবকিছু বলতে পারছি কোথায়? রিমি হেসে বলল। বলুন কি বলবেন। সাজ্জাদ বলল। তুমি তো এখন অফিসে যাবে, চলো তোমাকে পৌঁছে দিই। রিমি ভুরু কুচকিয়ে বলল। এইটাই বলার ছিল আপনার? সাজ্জাদ কিছু না বলে রিমিকে রাস্তা দেখিয়ে দিল। রিমি বুঝতে পারছে সাজ্জাদ এখানে কিছু বলতে চায় না। রিমি হেসে ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সাজ্জাদও তার পিছু পিছু গেল। দুজনেই সিঁড়ি বেয়ে নামতে যাবে, তখন স্পর্শ তাদের সামনে এসে দাঁড়ালো। দুজনেই থেমে গেল। স্পর্শ ভুরু নাচিয়ে রিমিকে জিজ্ঞেস করল। পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস? বন্ধুর সাথে গাদ্দারি করবি? সাজ্জাদ বলল। স্পর্শ, আমাদের টাইম কম, অফিসে যেতে হবে। স্পর্শ রিমির দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল। আমার অফিস থেকে ওর অফিসে জয়েন করছিস, বস হিসেবে অন্তত একবার জানাতে পারতিস। রিমি হেসে বলল। নো বস, কারো অফিসে জয়েন করিনি, আর কারোর সাথে পালিয়েও যাচ্ছি না। স্পর্শ বলল। ঠিকই বলেছিস, আসলে সাজ্জাদের মুরদ নেই তোকে নিয়ে পালিয়ে যাওয়ার। পালিয়ে যেতে হলেও মুরদ লাগে, ঠিক শাওনের মতো। সাজ্জাদ শান্ত কণ্ঠে বলল। আমি রিমিকে পালিয়ে নিয়ে যাব না। আমি রিমির বাবা মায়ের অনুমতি নিয়ে সসম্মানে রিমিকে আমার ঘরে তুলব। রিমি স্তম্ভিত হয়ে গেল সাজ্জাদের কথা শুনে। বুকের ভেতর প্রবল বেগে ছুটে চলেছে হৃৎপিণ্ড। অজানা এক সুখে চোখের কোণে পানি এসে জমা হলো মুহূর্তেই। স্পর্শ মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে সাজ্জাদের কাঁধে হাত রেখে বলল। রাইট। পেছন থেকে কথা দৌড়ে এসে রিমিকে জড়িয়ে ধরল। খুব উৎফুল্ল হয়ে সাজ্জাদের দিকে তাকিয়ে বলল। ভাইয়া, তাহলে কি রিমি খুব তাড়াতাড়ি আমার ভাবি হয়ে এই বাড়িতে আসছে? সাজ্জাদ হেসে বলল। জানি না, এটা পুরোপুরি রিমির সিদ্ধান্ত। সাজ্জাদের কথা শুনে রিমি আজ বারংবার অবাক হচ্ছে। সাজ্জাদ আজ অন্য সুরে কথা বলছে। কি চলছে শ্যামবর্ণ পুরুষের মনে? কথা রিমির সামনে এসে রিমির হাত ধরে বলল। রিমি, তুমি আমার ভাবি হবে? স্পর্শ কথার কাছে মুখটা এগিয়ে নিয়ে ভেঙ্গিয়ে বলল। না, তোমাকে এই বাড়ি থেকে বিদায় না করে তোমার বন্ধু তোমার ভাবি হবে না। কথা স্পর্শকে মুখ ভেঙচি কেটে বলল। দেখা যাবে। কথা সাজ্জাদের দিকে তাকিয়ে শাসানো কণ্ঠে বলল। ভাইয়া, তুমি তাড়াতাড়ি রিমিকে আমার ভাবি বানিয়ে দাও, আর এই লোকটার মুখে খুব ঝামা ঘষে দাও। লজ্জায় রিমির ফর্সা মুখ লাল হয়ে উঠল। স্পর্শ কথার হাত ধরে বলল। ওকে, তো রিমিকে তোমার ভাবি বানাতে হলে আর আমার মুখে ঝামা ঘুষি দিতে হলেও তো ওদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন, তাই না? এই কথা বলে স্পর্শ কথাকে টেনে নিয়ে গেল। হয়তো তাদের দুজনকে কিছুক্ষণ সময় কাটানোর জন্য একা ছেড়ে দিল। সাজ্জাদ রিমিকে বলল। হ্যাঁ, চলো। রিমি চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। স্পর্শ কথাকে টেনে দেয়ালের আড়ালে নিয়ে গেল। কথা স্পর্শের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। স্পর্শ কথাকে ধমক দিয়ে বলল। কি হয়েছে, এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? কথাও শাসানো সুরে বলল। এভাবে হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছেন কেন? স্পর্শ কথাকে দেয়ালের সাথে চেপে ধরে তার উপর ঝুঁকে বলল। তুমি আমার বউ, তোমার হাত ধরে টানবো না তো কি অন্য মেয়ের হাত ধরে টানবো? কথা স্পর্শকে মুখ ভেঙচি কেটে তার থেকে মুখ ফিরিয়ে নিল। স্পর্শের সঙ্গে সঙ্গে কথার গালে একটা কিস দিয়ে ফেলল। কথা অবাক চোখে তার গালে হাত রেখে স্পর্শের দিকে তাকিয়ে আছে। ফুলরে ঠেকিয়ে রাখা পা দুটো থরথর করে কাঁপছে কথার। লজ্জা মিশ্রিত মুখে কাঁপা কাঁপা সুরে বলল। এটা কি করলেন? স্পর্শ গাঢ় কণ্ঠে বলল। ভালোবাসার উষ্ণ পরশ ছুঁয়ে দিলাম তোমার ওই লাল টুকটুকে গালে। কথা স্পর্শকে ঠেলে সরিয়ে দিয়ে চলে যেতে চাইলে স্পর্শ আবারও কথাকে তার হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিল। বলিষ্ঠ হাতের হ্যাঁচকা টানে কথার পিঠ গিয়ে মিশলে স্পর্শের বুকে। স্পর্শ পেছন থেকে কথার মাত্রই গোসল করে আসা ভেজা চুলগুলো সরিয়ে উন্মুক্ত ঘাড়ের কাছে মুখে গিয়ে নিয়ে গাঢ় কণ্ঠে বলল। কি চাইছিলে? ঠোঁটে ভালোবাসার উষ্ণ পরশ ছুঁয়ে দেই, সেই জন্যই রাগ করে চলে যাচ্ছ? স্পর্শের তপ্ত নিঃশ্বাস কথার ঘাড়ে পড়তেই দেহের সর্বাঙ্গ কেঁপে উঠল তীব্রভাবে। নির্মল বাতাস ছুঁয়ে চলেছে দুজনের দেহের সর্বাঙ্গে।
স্পর্শ কথার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিবে ঠিক তখনই আকরাম মাহমুদের রাশভারী কণ্ঠস্বর ভেসে এলো দুজনের কানে। সঙ্গে সঙ্গে কথা চমকে উঠল। স্পর্শ চোখে মুখে বিরক্ত ছাপ। কথা স্পর্শকে ঠেলে সরিয়ে দিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। স্পর্শ রাগে চোখ মুখ খিচে রেখে ওখানেই দাঁড়িয়ে আছে। আকরাম মাহমুদ কথার নাম ধরে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে উঠে এলো। দেয়ালের আড়াল থেকে স্পর্শ বেরিয়ে আসতে দুজনে মুখোমুখি হলো। আকরাম মাহমুদ ভুরু কুচকিয়ে আশেপাশে তাকিয়ে বলল, তুমি এখানে কেন? তোমার রুম তো ওইদিকে। স্পর্শ দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আপনি এখানে কেন? আপনার রুম তো নিচে। আকরাম মাহমুদ বলল, এটা আমার বাড়ি, আমি যেখানে খুশি সেখানেই যাব। স্পর্শ বলল, তো আমার কি এটা জেলখানা যে আমার ঘরেই বসে থাকবো? আমিও যেখানে খুশি সেখানেই যাব। আকরাম মাহমুদ স্পর্শের দিকে আঙ্গুল তাক করে বলল, তুমি সেখানেই যাও, আমার আপত্তি নেই, কিন্তু আমার মেয়ের রুমের আশেপাশে তুমি আসবে না। স্পর্শ দাঁতে দাঁত চেপে বলল, এমনিতেই তো বউয়ের থেকে আলাদা রেখেছেন, চারদিকে গোয়েন্দা ফিট করে রেখেছেন, আবার নিজে এসে কিছুক্ষণ পর পর চরক কাটছেন। আসার পর বইয়ের মুখটাও ভালো করে দেখতে পেলাম না। সেই কাল থেকে চেষ্টা করছি বইয়ের মুখটা দেখার জন্য, কিন্তু বাপকা বেটি বলে কথা সামনেই আসতে চায় না। একটু ডাকুন না বউটাকে, ওর মুখটা একটু দেখি। আকরাম মাহমুদের মুখে হাসি ফুটিয়ে গর্ব করে বলল, কার মেয়ে দেখতে হবে না? আমার মেয়ে। আমি আমার মেয়েকে বলে দিচ্ছি যাতে তোমার সাথে কোনো কথাও না বলে, তাই তো? আমার মেয়ে তোমার সামনেও আসতে চায় না। স্পর্শ মুচকি হেসে মনে মনে বলল, হ্যাঁ, আপনার মেয়ে বলেই তো রাতের অর্ধেকটা সময় আমার বুকের সাথে লেপ্টে ছিল। স্পর্শের হাসি দেখে আকরাম মাহমুদ বলল, কি কি হলো, এভাবে হাসছো কেন? স্পর্শ বলল, না আসলে আপনার মেয়ের মতো বাবার বাধ্য একটা মেয়েও আমার দরকার, তাই তো বউয়ের মুখটা দেখতে চাইছি। আকরাম মাহমুদ দাঁতে দাঁত চেপে ক্ষিপ্ত কণ্ঠে বলল, তুমি এক্ষুনি আমার সামনে থেকে যাও। স্পর্শ এক চোখ কপালে তুলে বলল, যাচ্ছি তো। এত হাই টেম্পার হচ্ছেন কেন? খুব তাড়াতাড়ি পটল তুলতে চাচ্ছেন নাকি? আপনার নাতি আপনার কোলে না আসা পর্যন্ত কিন্তু আপনি পটল তুলতে পারবেন না, বলে দিলাম। আকরাম মাহমুদ একগাল হেসে বলল, এ তো আদর দেখিয়ে লাভ নেই। আমি বুঝি না মনে করছো তুমি পারো না আমাকে গলার টিপে মেরে ফেলো। স্পর্শ সন্দেহবাচন হাসি হেসে বলল, হ্যাঁ, সুযোগ পেলে অবশ্য সেই কাজটা হাতছাড়া করব না। আকরাম মাহমুদ চোখ বড় বড় করে বলল, কি? স্পর্শ বলল, হ্যাঁ মানে সাথে আপনার ওই দুই ভাইকেও। আকরাম মাহমুদ ক্ষিপ্ত কণ্ঠে আবারও বলল, কি? স্পর্শ বলল, আমি ছোটবেলা থেকে সর্বদা সত্য কথা বলি। আকরাম মাহমুদ এবার চিৎকার করে বলল, তুমি এক্ষুনি আমার সামনে থেকে যাও। স্পর্শ বলল, হ্যাঁ যাচ্ছি তো, অফিসের সময় হয়ে গেছে, না হলে শ্বশুর মশাইয়ের সাথে আরো কিছুটা সময়ে গল্প করতাম। এই কথা বলে স্পর্শ চলে গেল। সাজ্জাদ রিমিকে বাইকের পেছনে বসিয়ে একটা রেস্টুরেন্টের সামনে নিয়ে এলো। রিমি বাইক থেকে নেমে বলল, এখানে? সাজ্জাদ বলল, চলো এখানে একটু বসি। সাজ্জাদ আর রিমি দুজনেই রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসলো। সাজ্জাদ রিমির হাত ধরে রিমির উদ্দেশ্যে বলল, রিমি, আমি হয়তো গুছিয়ে কিছু বলতে পারি না, তাই সরাসরি বলছি, উইল ইউ ম্যারি মি? রিমি চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে কি নিজের কানে সত্যি শুনল? সাজ্জাদ তাকে বিয়ে করতে চাইছে। রিমির মুখে হাসি ফুটে উঠল, কিন্তু চোখে সুখের কান্না এসে ভর করল। সে কি বলবে বুঝতে পারছে না। সাজ্জাদ আবারও বলল, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। যদি তাই সত্যি হয় তাহলে আমি সেই ভালোবাসা পূর্ণতা দিতে চাই রিমি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আমার পরিবারের সাথে কথা বলবো। আমি জানি আমার পরিবারের কোনো আপত্তি করবে না, বাকি থাকলো তোমার পরিবার। তুমি যদি রাজি থাকো তাহলে আমি যে কোনো মূল্যে তোমার পরিবারকে মানানোর চেষ্টা করব। এবার বলো, রিমি আমার বউ হবে? রিমির চোখে সুখের কান্না আর মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, আমিও আপনাকে চাই, খুব করে চাই। সাজ্জাদের মুখেও তৃপ্তির হাসি ফুটে উঠল। কথা মাহি আর তুলি একসাথে বসে আড্ডা দিচ্ছিল। ছায়া কথার রুমে মাহের কাছে এসে বলল, মাহি, অনেক দিন তো হলো আমরা এই বাড়িতে এসেছি, এখন আমাদের তো যাওয়া উচিত, বলো? কথা তুলি মাহি সবাই একে অপরের দিকে তাকালো। কথা মনে মনে বলল, মাহি চলে গেলে তো সাজিদ ভাইয়া আর মাহির মধ্যে কানেকশন করাটা কষ্টকর হয়ে যাবে। খালামনির কথা শুনে মাহির মুখটাও চুপসে গেল। কথা তুলি রিমির সাথে একসাথে থেকে মাহির খুব ভালো লাগছিল এই বাড়িতে। কথা ছায়াকে বলল,
কেন ছায়া আন্টি, তুমি মাহিকে নিয়ে চলে যেতে চাইছো কেন? ছায়া বলল, কথা, আমার গানের স্কুল এখান থেকে অনেকটা দূর হয়ে যায়। আমার এখান থেকে যাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। আর তাছাড়া অনেক দিন তো থাকলাম, তাই না? কথা বলল, কিন্তু মাহি আরো কিছুদিন থাকুক না আমার কাছে। তুলি আছে, রিমি আছে, আমরা মাহিকে খুব মিস করব। প্লিজ আন্টি। তুলিও ছায়ার হাত ধরে বলল, হ্যাঁ আন্টি প্লিজ। ছায়া হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে মাহি এখানে থাকুক আর কিছুদিন, আমি একাই চলে যাই। কথা বলল, কিন্তু কেন? ছায়া কথার গালে হাত রেখে বলল, না কথা, আমাকে যেতে হবে মা। মাহি বলল, খালামণি তুমি একা বাড়িতে থাকতে পারবি? ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে যাই। তুলি মাহিকে হাত দিয়ে একটা ধাক্কা দিল। ছায়া হেসে বলল, না থাক, আমি বুঝতে পারছি তোরও মন খারাপ হয়ে গেছে চলে যাওয়ার কথা শুনে। ঠিক আছে, তুই আর কিছুদিন এখানে থেকে যা ওর সাথে। এই কথা বলে ছায়া ঘর থেকে বেরিয়ে গেল। ছায়া চলে যাবে শুনে সুরভি তার রুমে এসে দেখে আফিফা আর সায়রা তার কাছে বসে আছে। সুরভি ছায়ার কাছে এসে বলল, ছায়া তুই চলে যাচ্ছিস? ছায়া বলল, হ্যাঁ সুরভি। আফিফা বলল, দেখো না সৌরভী, ছায়াকে এত করে বলছি থেকে যেতে, কিন্তু ছায়া চলে যাচ্ছে। সুরভি ছায়াকে অনুরোধের সুরে বলল, ছায়া থেকে যা না আরো কিছুদিন। ছায়া বলল, অনুরোধ করছিস কেন? আমার বাড়িতে আমাকে যেতে হবে না, বল। আফিফা ছায়ার উদ্দেশ্যে বলল, তুমি কি আরিফের সাথে রাগ করে চলে যাচ্ছ ছায়া? ছায়া হেসে বলল, এটা কি বলছো বড় ভাবি? রাগ করে চলে যাওয়ার কিছু হলো? আমি কালকেই চলে যেতাম, তাই না? আর আরিফের সাথে কি আমার রাগের সম্পর্ক? সুরভি বলল, যাকে ভালোবাসা যায় তার উপর রাগও করা যায়। ছায়া চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। ছায়া সুরভিকে বলল, সুরভি, আমার মনে হয় তুই সোজা কথা বুঝতে পারছিস না। ছায়া এই কথা বলে ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জমির মাহমুদ আর রাহেলা বেগমের রুমে গিয়ে তাদের উদ্দেশ্যে বলল, চাচি, চাচা, আমি চলে যাচ্ছি। জমির মাহমুদ আর রাহেলা বেগম তাকিয়ে রেখে ছায়া ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাহেলা বেগম ছায়ার কাছে এসে বলল, ছায়া তোমার চাচা বলেছিল আর কয়দিন পর যেতে। ছায়া বলল, মাহিকে রেখে যাচ্ছে চাচি, ও কথার সাথে তো আছেই, কিন্তু আমাকে যেতে হবে। জমির মাহমুদ ছায়ার কাছে এসে তার মাথায় হাত রেখে বলল, তুমি খুব ভালো একটা মেয়ে। রাহেলা বেগম ছায়ার হাত ধরে জমির মাহমুদের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে বলল, আপনি এই ভালো মায়াটাকে আমার বাড়ি ছোট বউ করে এনে দিন। রাহেলা বেগমের কথা শুনে ছায়া বিস্মিত মুখে তাকিয়ে রইল। ছায়া আমতা আমতা করে বলল, যাই আমি চাচি। এই কথা বলে ছায়া চলে গেল। বাড়িতে এসে রিমি দেখে তার বাবা মা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। রাশেদ সাহেবের মুখটা মলিন করে অন্যমনস্ক হয়ে বসে আছে। ব্যবসা অনেক বড় লস হয়ে গেছে মনে হয়, সেই চিন্তাই করছে। রিমি বাবার কাছে বসে বলল, বাবা কেন এত টেনশন করছো? রাশেদ সাহেব রিমিকে পাশে দেখে বলল, মা তুই এসেছিস? রিমি বলল, বাবা তুমি টেনশন করো না, তোমার শরীর খারাপ করবে, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। রাশেদ সাহেব বলল, হ্যাঁ মা, সবকিছু ঠিক করার জন্যই তো তোকে ডেকে এনেছি। রিমি বলল, বাবা তোমার ব্যবসার কাজে কি আমাকে দরকার হবে? তুমি বলো আমাকে কি করতে হবে, তুমি যেভাবে বলবে আমি সেভাবে করব। রাশেদ সাহেব বলল, তুই তো জানিস তোর রেদওয়ান আঙ্কেলের সাথে আমার এই ব্যবসাটা পার্টনারশিপে ছিল। আমার টাকার শর্ট থাকাতেই তোর রেদওয়ান আঙ্কেলে আমার থেকে দ্বিগুণ এই ব্যবসাতে ইনভেস্ট করেছে। আমি রেদওয়ানকে কথা দিয়েছিলাম ব্যবসাতে লাভ হলে তার বাকি টাকা দিয়ে দিব। এখন তো ব্যবসা তো লাভ তো হলোই না, উল্টো পুরোপুরি লস হয়ে গেল। আমি এখন ব্যবসার লস সামলাবো নাকি রেদওয়ানের টাকা পরিশোধ করব? রিমি বলল, বাবা আমি তো সব জানি, এখন আমাকে কি করতে হবে তুমি বলো। রাশেদ সাহেব বলল, রেদওয়ান তার ছেলে
রবিনের জন্য তোকে খুব পছন্দ করেছে মা। আমাকে অনেক আগে সে এই বিষয়ে প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তোর জন্য মনে মনে স্পর্শকে পছন্দ করে রেখেছিলাম বলে ওই সময় রেদওয়ানকে মানা করে দেই। কিন্তু এখন তো আর সেটা সম্ভব না, তাই তুই রেদওয়ানের ছেলে রবিনকে বিয়ে কর মা। রিমি সঙ্গে সঙ্গে সোফা থেকে উঠে বলল, বাবা তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ব্যবসার সাথে বিয়ের সম্পর্ক কি? রাশেদ সাহেব বলল, রেদওয়ান বলেছে আমি যদি ওর ছেলের সাথে তোর বিয়ে দেই তাহলে এই এতগুলো টাকা তাকে দিতে হবে না। রিমি অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, মানে বাবা তুমি আমাকে বিক্রি করে দিতে চাইছো? রাশেদ সাহেব বলল, না মা, আমি এই টাকা দিয়ে দিব, কিন্তু আমার এতগুলো টাকা পরিশোধ করতে অনেক সময় প্রয়োজন। রেদওয়ান বলেছে হয়তো 1 সপ্তাহের মধ্যে বিয়ে নয়তো টাকা, কিন্তু আমি 1 সপ্তাহ কোনো 1 বছরেও এতগুলো টাকা পরিশোধ করতে পারবো না। পারবো কিনা সন্দেহ। রিমি বলল, উনি এমন করছেন কেন? ওনার ছেলের জন্য আমাকেই কেন লাগবে? এই পৃথিবীতে কি মেয়ের অভাব? রাশেদ সাহেব বলল, রেদওয়ানের ছেলের বউ হিসেবে তোকে খুব পছন্দ করেছে, আর তুই কোনো অমত করিস না। রবিন খুব ভালো ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, বাবার সাথে ব্যবসা দেখাশোনা করছে। রিমি দাঁতে দাঁত চেপে বলল, ভালো খারাপ এসব জানার দরকার নেই আমার। আমি এই বিয়ে করতে পারবো না। রিমির মা পাপিয়া রিমিকে ধমকের সুরে বলল, রিমি, কেন তুই এই বিয়ে করতে পারবি না? ব্যবসার কথা বাদ দিলাম, ছেলে হিসাবে তোর রবিন ভালো, তাহলে এই বিয়েতে আপত্তি কোথায় তোর? রিমি বলল, আশ্চর্য মা, আমার এই বিয়েতে আপত্তি কোথায় তোমরা জানো না? আমি তো তোমাদের সাজ্জাদের কথা বলেছি, তাই না? রাশেদ সাহেব ক্ষিপ্ত কণ্ঠে রিমিকে থামিয়ে দিয়ে বলল, রিমি, আমি তোকে আগেই বলে দিয়েছি, ওই মিডিল ক্লাস ফ্যামিলির ছেলের সাথে আমি কখনোই তোমার বিয়ে দিব না। রিমি বলল, তাহলে আমিও জীবনে বিয়ে করব না বাবা। আর তোমার ব্যবসার জন্য আমি আমার জীবন আর ভালোবাসাকে বলিদান দিতে পারবো না। এই কথা বলে রিমি বাড়ি থেকে বেরিয়ে অফিসে চলে গেল। বাসায় কলিং বেল চাপতেই ছায়া দরজা খুলে দেখে আরিফ মাহমুদ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ছায়া বুড়ো কুচকিয়ে বলল, তুমি? আরিফ মাহমুদ ঘরে ঢুকতে ঢুকতে বলল, আমি বাড়িতে ছিলাম না, সেই ফাঁকে বাড়ি থেকে চলে এলে কেন? ছায়া দরজা লাগিয়ে আরিফের উদ্দেশ্যে বলল, তুমি বাড়ি ছিলে না বলে বাড়ি থেকে চলে এসেছি, বিষয়টা কিন্তু সেই রকম না। আমার এই বাড়ি থেকে স্কুলে যাতায়াতের সমস্যা হয়, তাই চলে এসেছি। আর মাহিকে তো রেখে এসেছি ওই বাড়িতে। আরিফ কপাল চুলকাতে চুলকাতে বলল, তুমি আমার সাথে চলো। ছায়া বলল, কোথায়? আরিফ বলল, আমাদের বাড়িতে। ছায়া বলল, আশ্চর্য, আমি আবার ওই বাড়িতে যেতে যাব কেন? আর আমি তো চাচা চাচিকে বলে এসেছি। আরিফ বলল, তুমি একা এই বাড়িতে থেকে কি করবে? ছায়া বলল, এটা আপনার বাড়ি, আমার বাড়িতে আমার অনেক কাজ আছে। আরিফ বলল, কিন্তু আমি জানি তুমি আমার সাথে রাগ করে চলে এসেছো। ছায়া বলল, না আরিফ, আমি শুধু শুধু তোমার উপর রাগ করতে যাব কেন? তুমি ভুল বুঝছো আমায়। ছায়া আরিফকে সোফা দেখিয়ে বলল, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ছায়া রান্নাঘরের দিকে চলে যেতে চাইলে আরিফ তাকে থামিয়ে দিয়ে বলল, না না, এখন চা খাবো না, তুমি আমার সাথে চলো ওই বাড়িতে। ছায়া বুড়ো কুচকিয়ে বলল, তুমি আমাকে বলেছিলে আরিফ, ওই বাড়ি থেকে আমার আসা যাওয়ার সমস্যা হয়। আরিফ তার ছেলের হাসি হেসে বলল, কেন, আহনাফ শাহরিয়ার তো আছেই, তোমাকে গাড়ি করে পৌঁছে দিবে। ছায়া বুড়ো কুচকিয়ে বলল, তুমি আহনাফ শাহরিয়াকে এত জেলাস করো কেন? সুরভি আহনাফ শাহরিয়ার সাথে সুখে আছে বলে, কিন্তু বিদেশ থেকে তুমি একবারও সুরভির খোঁজও নাওনি। আরিফ হাত দেখিয়ে ছায়াকে থামিয়ে দিয়ে বলল, সুরভি এখানে কোথা থেকে আসলো? ছায়া বলল, না, আমার মনে হলো কথায় কথায় তুমি আহনাফ শাহরিয়াকে দোষ দাও। আসলে তুমি আহনাফ শাহরিয়াকে জেলাস করো। আরিফ তার ছেলের হাসি হেসে বলল,
আমি ওই আহনাফ শাহরিয়ারকে জেলাস করব, তাই না? ছায়া হেসে বলল। তাই তো মনে হচ্ছে। ছায়াকে হাসতে দেখে আরিফ ভুরু কুচকে বলল। তুমি হাসছো কেন? ছায়া হেসে বলল, মানে এই বয়সে এসে তুমি কাউকে জেলাস করছো? আরিফ মাহমুদ নিজের শার্টের কলার ঠিক করে বলল। তোমার কি মনে হয় আমার বেশি বয়স হয়ে গেছে? ছায়া বলল, বেশি বয়স হয়েছে কি না জানি না, তবে জেলাস করার বয়স পার হয়ে গেছে। কথা বলে ছায়া এবার আরো হাসছে। আরিফ ছায়ার এই হাসি সহ্য হচ্ছে না। আরিফ দাঁতে দাঁত চেপে ছায়াকে বলল, হাসি বন্ধ করে ব্যাগ নিয়ে এসো, আমি অপেক্ষা করছি। ছায়া বলল, আশ্চর্য, আমি যাব না আরিফ, বলে দিয়েছি তো। আরিফ এবার কিছুটা রাগী গলায় বলল, দেখো ছায়া, আমার কিন্তু ভালো লাগছে না এসব। ছায়া বলল, আমারও ভালো লাগছে না আরিফ, আমি আমার নিজের বাড়িতে এসেছি। তোমার বাড়িতে তোমার বাবার কথা এই দুদিনের জন্য থেকেও গিয়েছিলাম মাত্র। আমি এখন যদি যাই তাহলে দুদিন পর তো আবার ফিরে আসতে হবে, তাই না? আরিফ আনমনে বলে ফেলল, ফিরে আসতে কে বলেছে তোমাকে? ছায়া ভুরু কুচকে বলল, কি বললে? আরিফ হকচকিয়ে গেল, সঙ্গে সঙ্গে বলল, বলেছি যখন চলে আসার তখন চলে এসো, এখন বাড়িতে চলো। ছায়া বলল, তুমি কি দুপুরের খাবার খাবে নাকি চা খাবে? আরিফ বলল, আমি কিছুই খাবো না। ছায়া বলল, তাহলে তুমি এখন যাও। আরিফ ভুরু কুচকে বলল, তাহলে তুমি সত্যিই যাবে না? ছায়া বিরক্তি সুরে বলল, না। আরিফ সঙ্গে সঙ্গে ছায়ার বাড়ি থেকে বেরিয়ে গেল। স্পর্শ ঘুরে ঘুরে পুরো অফিসে পর্যালোচনা করছে, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। কথার ডেস্কটা এখনো খালি আছে। স্পর্শ এই জায়গার পোস্টটা এখনো কাউকে দেয়নি। স্পর্শ কথার ডেস্কের দিকে তাকিয়ে আনমনের মুখে হাসি ফুটে উঠল। ফোনটা হাতে নিয়ে কথার ফোনে ফোন করলো। অপাশ থেকে ফোন রিসিভ করলো কথা। স্পর্শ মুখে হাসি ফুটিয়ে বলল, তুমি আবার নতুন করে অফিসে জয়েন করবে? কথা করি। কথা দাঁতে দাঁত চেপে বলল, অফিসে বসে ফালতু কথা বলার সময় আপনার আছে, কিন্তু আমার আপনার ফালতু কথা শোনার সময় নেই। স্পর্শ আবারও করুণ সুরে বলল, প্লিজ কথা বলি, অন্তত সারাদিন তোমার মুখটা দেখতে পারবো। কথা বলল, আমি রিজেকুলেশন দিয়ে ওই অফিস থেকে বেরিয়ে এসেছি। আপনি বলেছিলেন আমাকে রিজেকুলেশন দিয়ে অফিস থেকে বেরিয়ে যেতে, মনে নেই আপনার? স্পর্শ বলল, আমি ওই রেজিগনেশন গ্রহণ করিনি। কথা তাচ্ছিলের হাসি হেসে বলল, সেটা আপনার ব্যাপার। আপনি আমার সাথে যা করেছেন তা যদি অন্য কোনো মেয়ের সাথে হতো তাহলে সে আপনার মুখও দর্শন করতো না, কিন্তু আমাকে আপনার মুখ দেখতে হচ্ছে। যে অফিস থেকে আপনি আমাকে অপমান করে বের করে দিয়েছিলেন, আপনি কি করে ভাবলেন আমি সেই অফিসে আবার জয়েন করব? আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ওই অফিসে জয়েন করা। স্পর্শ মুখে হাসি ফুটিয়ে বলল, আর আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ছিল তুমি আমার অফিসে জয়েন করা। আমি যদি চাই তুমি এই অফিসে আবার ফিরে আসবে, তাহলে তোমাকে এই অফিসে আবারও ফিরে আসতে হবে। কথাগুলি। কথা তাচ্ছিলের হাসি হেসে বলল, সব যে আপনার চাওয়া অনুযায়ী হবে সেটা ভাবার কোনো প্রয়োজন নেই মিস্টার আহরার শাহরিয়ার স্পর্শ। স্পর্শ দুষ্টু হেসে বলল, আপনার স্বামীর চাওয়ার প্রতি আপনার গুরুত্ব দেওয়া উচিত মিসেস সঞ্জিদা শাহরিয়ার। কথা সেটা দিনে হোক বা রাতে। কথা দাঁতে দাঁত চেপে ফোন রেখে দিল। স্পর্শ দুষ্টু হাসি হাসলো। স্পর্শ ফোন পকেটে রেখে এবার রিমির ডেস্কের দিকে এগিয়ে গেল। রিমির অন্যমনস্ক হয়ে বসে আছে। স্পর্শ রিমির কাছে গিয়ে দুষ্টমি করে বলল, সাজ্জাদ কি এমন বলেছিল রিমি যে তোকে এতটা ভাবুক করে তুলেছে? স্পর্শের কথায় রিমির ভাবনা কাটলো। রিমি মুখটা মলিন করে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। স্পর্শ রিমির দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, কি হয়েছে রিমি, আজ তোকে অন্যরকম লাগছে? রিমি স্পর্শকে কিছু বলতে যাবে, ঠিক তখনই রিমির ফোন বেজে উঠল। রিমি ফোন হাতে নিয়ে দেখে তার মায়ের ফোন। রিমি ফোন রিসিভ করতে ওপাশ থেকে রিমির মা কাঁদতে কাঁদতে বলল, রিমি, তোর বাবা স্ট্রোক করেছে, হসপিটালে নিয়ে যাচ্ছি, তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয় মা। রিমির বুক কেঁপে উঠল। রিমি কাঁদতে কাঁদতে তাড়াহুড়ো করে ডেস্ক থেকে উঠে চলে যেতে চাইলে স্পর্শ রিমির হাত ধরে বলল, কি হয়েছে রিমি? রিমি কাঁদতে কাঁদতে বলল, বাবা স্ট্রোক করেছে স্পর্শ,
আমার এক্ষুনি হসপিটালে যেতে হবে। স্পর্শ অবাক হয়ে গেল। স্পর্শ রিমিকে আশ্বাস দিয়ে বলল, রিমি কিচ্ছু হবে না, তুই টেনশন করিস না, আমি যাব তোর সাথে। শাওন এগিয়ে এসে বলল, আমিও যাচ্ছি। স্পর্শ, শাওন আর রিমি তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে গেল। হসপিটালের সামনে গাড়ি থামতেই রিমি গাড়ি থেকে নেমে দৌড়ে হসপিটালের ভিতরে চলে গেল। স্পর্শ পেছন থেকে রিমিকে বলল, রিমি আস্তে, পড়ে যাবি। রিমি কাঁদতে কাঁদতে বলল, বাবা কোথায় স্পর্শ? স্পর্শ রিমির হাত ধরে বলল, রিমি তুই শান্ত হ, আমরা দেখছি আঙ্কেল কোথায়। স্পর্শ রিমির হাত ধরে কিছুটা দূরে এগিয়ে যেতেই দেখে পাপিয়া বেগম হসপিটালের করিডোরে বসে কাঁদছে। রিমি দৌড়ে মায়ের কাছে এগিয়ে যেতেই মা মেয়ে দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রিমি কাঁদতে কাঁদতে বলল, কিভাবে হয়েছে মা? পাপিয়া কাঁদতে কাঁদতে বলল, তুই চলে আসার পরে অনেক টেনশন করছিল, তারপর কিছুক্ষণ পরেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে গিয়েছিল। পাপিয়া এই কথা বলে কাঁদতে লাগলো। স্পর্শ এগিয়ে এসে বলল, ডক্টর কি বলেছে আন্টি? পাপিয়া বলল, ডক্টর, তোমার আঙ্কেলের সাথে ভেতরে স্পর্শ এখনো বেরিয়ে আসেনি। স্পর্শ বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। কিছুক্ষণ পরে ডক্টর বাইরে বেরিয়ে এলো। স্পর্শ সহ সবাই উদ্বিগ্ন হয়ে ডক্টরের কাছে এগিয়ে গেল। স্পর্শ ডক্টরের উদ্দেশ্যে বলল, আঙ্কেলের এখন কি অবস্থা ডক্টর? ডক্টর বলল, ওনার মাইন্ড স্ট্রোক হয়েছে, খুব দ্রুত হসপিটালে নিয়ে আসাতে খুব ভালো হয়েছে। ওনার মুখের এক পাশ কিছুটা বেঁকে গেছে আর শরীরে এক পাশও অবশ হয়ে গেছে। এই কথা শুনে রিমি আর পাপিয়া বেগম কাঁদতে লাগলো। ডক্টর বলল, এখন এত টেনশন করার প্রয়োজন নেই, যেহেতু মাইন্ড স্ট্রোক, তাই আমরা আশা করছি 24 ঘন্টার মধ্যেই উনি ঠিক হয়ে যাবেন। স্পর্শ বলল, ঠিক হয়ে যাবেন তো ডক্টর? ডক্টর স্পর্শের দিকে তাকিয়ে বলল, আশা তো করছি। রিমি উদ্বিগ্ন হয়ে বলল, আমি বাবার সাথে দেখা করব। ডক্টর বলল, ঠিক আছে যান, তবে বেশি কথা বলার দরকার নেই, ওনার কথা বলতে কষ্ট হবে। আর যতটুকু পারেন ওনাকে টেনশন মুক্ত রাখবেন, অতিরিক্ত টেনশনে ওনার এই সমস্যা হয়েছে। রিমি আর পাপিয়া দুজনেই কেবিনের ভেতরে ঢুকে গেল। বাবার এই অবস্থা দেখে রিমি মুখ চেপে কান্না করছে। রাশেদ সাহেবের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রিমি বাবার কাছে এগিয়ে গিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, বাবা তুমি কেঁদো না, ডক্টর বলেছে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমাকে আমি বলেছিলাম না বাবা, তুমি টেনশন করো না। কেন তুমি এত টেনশন করছিলে বলো তো? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে বাঁচতাম বলো? রাশেদ সাহেব বলল, বেঁচেই বা কি হবে মা, আমার তো সব শেষ হয়ে যাবে। রাশেদ সাহেবের খুব কষ্ট হচ্ছিল কথাগুলো বলতে। রিমি বলল, বাবা তুমি একেবারেই টেনশন করবে না, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার যা যা করতে হয় আমি তাই করব, তুমি টেনশন করো না বাবা। এই কথা বলে রিমি কাঁদতে লাগলো। পাপিও কাঁদছে। রাশেদ সাহেবের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে। সন্ধ্যায় সাজ্জাদ অফিস থেকে বাড়িতে ফিরল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই কথা তড়িঘড়ি করে সাজ্জাদের রুমে ঢুকলো। সাজ্জাদ কথাকে দেখে হেসে বলল, হ্যাঁ কিছু বলবি? কথা ভাইয়ের দিকে এগিয়ে গিয়ে বলল, বলবে তো তুমি? রিমি কি বলেছে ভাইয়া? সাজ্জাদ কথার মাথায় একটা খাট্টা মেরে বলল, ভাবি বলা সে। কথা খুশি উৎফুল্ল সুরে বলল, সত্যি? আমি এক্ষুনি বাড়ির সবাইকে বলে আসছি। এই কথা বলে কথা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। খুব বেশিক্ষণ নেয়নি কথা। বাড়ির সবাইকে কথাটা জানাতে সাজ্জাদের মেয়ে পছন্দ হয়েছে কথাটা শুনে বাড়ির সবাই খুব খুশি হলো। বাড়ির সবাই একসাথে সিদ্ধান্ত নিল কালই রিমির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। ঠিক তখনই আনাফ শাহরিয়ার বাড়িতে ঢুকলো। আনাফ শাহরিয়ার সাজ্জাদ আর রিমির বিয়ের কথা শুনে বলল, আমি খুব খুশি হয়েছি সাজ্জাদ আর রিমির বিয়ে করা শুনে, কিন্তু এখন ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া ঠিক হবে না। রিমির বাবা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। সাজ্জাদ উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে আঙ্কেল? রিমি তো আমাকে কিছু বলেনি। আনাফ বলল, রাশেদের স্ট্রোক হয়েছে সাজ্জাদ। সাজ্জাদ অস্থির হয়ে বলল, আমার এক্ষুনি রিমির সাথে দেখা করতে হবে। এই কথা বলে সাজ্জাদ সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ রিমির বিয়ে। খুব ধুমধাম করে বিয়ের আয়োজন হচ্ছে রিমির বাড়িতে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুরো বাড়ি মুখরিত। বন্ধু হিসেবে শাওন, কথা, তুলি, মাহিকেও ইনভাইট করা হয়েছে। একমাত্র স্পর্শকেই ইনভাইট করেনি রিমি। শাওন স্পর্শের রুমে গিয়ে বলল, আজ রিমির বিয়ে, কি করব বুঝতে পারছি না। একদিকে রিমি, একদিকে সাজ্জাদ, একদিকে তুই। স্পর্শ বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল।
টেবিলে পড়ে থাকা ঘড়িটা তুলে নিয়ে হাতে পড়তে পড়তে বলল, তোরা সবাই রিমির কাছে যা শাওন, ওর পাশে থাক, ওর এখন তোদের খুব দরকার। শাওন মাথা নুয়ে বলল, তুই যাবে না, কিন্তু আমাদের যেতে বলছিস? স্পর্শ হেসে বলল, আমার বন্ধুর বিয়ে আর আমি যাব না কে বলেছে? আমি ঠিক টাইমেই পৌঁছে যাব। শাওন অবাক হয়ে বলল, কিন্তু তোকে তো। স্পর্শ শাওনের সামনে দাঁড়িয়ে বলল, আমাকে ইনভাইট করেনি তাই তো? তাতে কি হয়েছে? ইনভাইট ছাড়াই আমি রিমির বিয়েতে যাব? এই কথা বলে স্পর্শ একটা ব্যাগ হাতে নিয়ে কথার রুমের দিকে এগিয়ে গেল। কথার রুমে দরজায় দাঁড়িয়ে দরজায় নক করে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। কথা, তুলি, মাহির সবাই একসাথেই ছিল। এই প্রথম স্পর্শ কথার রুমে ঢুকলো। কথা বুড়ো কুচকে এগিয়ে এসে বলল, আপনি এই ঘরে কেন এসেছেন? স্পর্শ বলল, কেন? এই ঘর কি অন্য ঘরের থেকে আলাদা নাকি? স্পর্শ সবার উদ্দেশ্যে বলল, আমার কথাগুলির সাথে একটু আলাদা করে কথা বলার আছে। আমাদের কিছুক্ষণের জন্য আলাদা ছেড়ে দেওয়া যাবে? মাহি বলল, স্পর্শর বাড়ি এখন এই পরিস্থিতিতে সবাই সাজ্জাদ ভাইয়াকে নিয়ে চিন্তিত, আর তোমার এখন তোমার বউয়ের সাথে রোম্যান্স করার ইচ্ছে জেগেছে। স্পর্শ মাহির কাছে মুখটা এগিয়ে নিয়ে বলল, বউয়ের সাথে রোম্যান্স না করলে আমার দিন শুরু হয় না, ব্যাড হ্যাবিট হয়ে গেছে। কি করব বলো? তাই আমাদের এখন ছেড়ে দাও, বউয়ের সাথে রোম্যান্স করতে হবে। কথা বলল, মাহি, তুলি, তোরা বাইরে যা। মাহি, তুলি, শাওন সবাই রুমের বাইরে চলে গেল। সবাই বেরিয়ে যাওয়ার পর কথা রুমের দরজা লাগিয়ে দিল। কথা স্পর্শের সামনে দাঁড়িয়ে বলল, কি বলবেন বলুন। স্পর্শ হাতে থাকা ব্যাগ থেকে একটা শাড়ি খুলে কথার হাতে দিয়ে বলল, আজ এই শাড়িটা রিমির বিয়েতে পরে যাবে। এই কালারের ম্যাচিং পাঞ্জাবি আমিও রিমির বিয়েতে পরে যাব, তুমি আর আমি ম্যাচিং ম্যাচিং। কথা দাঁতে দাঁত চেপে বলল, আমি রিমির বিয়েতে যাব কে বলেছে আপনাকে? হ্যাঁ, আর আপনাকে তো ইনভাইটই করেনি, তারপরেও আপনি ওই বিয়েতে যাবেন? স্পর্শ বলল, আমি তো যাবই, কথাগুলি তুমিও যাবে, সাথে পুরো পরিবার যাবে। কথা বলল, দেখুন, আপনার এইসব ফালতু কথা আমার একদম ভালো লাগছে না। আমার মন ভালো নেই, আমি ভাইয়াকে নিয়ে খুব টেনশনে আছি। ভাইয়া নিজেকে কি করে সামলাবে আমি কিছু বুঝতে পারছি না। স্পর্শ কথাকে কাছে টেনে বলল, আমার প্রাণ পাখির মন খারাপ, আমার পাখির মন ভালো করার জন্য আমি সব কিছু করব। এই কথা বলে স্পর্শ কথাকে ছেড়ে দিয়ে দরজা খোলার জন্য দরজার কাছে গিয়ে আবারও কথার দিকে ফিরে তাকিয়ে বলল, আর হ্যাঁ, খুব সুন্দর করে কিন্তু সেজে যাবে। আজ তুমি আমার গালে চুমু দিয়ে সেলফি তুলবে। কথা ভুরু কুচকে স্পর্শের দিকে তাকিয়েছে। শাওন, তুলি, মাহি বাইরেই দাঁড়িয়েছিল। স্পর্শ বাইরে বেরিয়ে শাওনের উদ্দেশ্যে বলল, শাওন, তুই কথাগুলি তুলি আর মাহিকে নিয়ে রিমির কাছে চলে যা। কথা বাইরে বেরিয়ে এলো। স্পর্শ ঘাড় ঘুরিয়ে কথার দিকে তাকিয়ে শাওনের উদ্দেশ্যে বলল, আর হ্যাঁ, আমার বউটা কিন্তু আজ খুব সুন্দর করে সাজবে। আমার বউটার দিকে নজর রাখিস, কোনো ছেলে যেন ওর দিকে তাকাতে না পারে। এই কথা বলে স্পর্শ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। কথা স্পর্শের যাওয়ার দিকে তাকিয়ে বলল, উনি কি মনে করেছে উনি যা বলবে আমাকে তাই করতে হবে? আমার ভাইটা যার জন্য কষ্ট পাচ্ছে তার বিয়েতে আমি যাব? অসম্ভব। পেছন থেকে সাজিদ তাদের কাছে এগিয়ে আসতে আসতে বলল, স্পর্শ যা বলছে তাই কর। কথা, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে রিমির বিয়েতে যা। কথা সহ সবাই অবাক হয়ে গেল। কথা সাজিদের কাছে এগিয়ে গিয়ে বলল, সাজিদ ভাইয়া, তুমিও ওনার সাথে কথায় তাল মেলাচ্ছ? সাজিদ বলল, হ্যাঁ। এই কথা বলে সাজিদও চলে গেল। শাওন কথার কাছে এগিয়ে গিয়ে বলল, কথা আমি বুঝতে পারছি না স্পর্শের মনের মধ্যে কি চলছে, কিন্তু আমাদেরও কথা শোনা উচিত। কথা আর কিছু বলল না। ফ্ল্যাশব্যাক। রাশেদ সাহেবের অবস্থার উন্নতি দেখে সন্ধ্যায় তাকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে। স্পর্শ শাওন রাশেদ সাহেবকে বাসায় পৌঁছে দিয়ে রিমিকে বলল, রিমি আঙ্কেলের উপর খেয়াল রাখিস, আর যে কোনো সময় যে কোনো দরকার হলে সরাসরি আমাকে ফোন করবি। রিমি কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়ল। স্পর্শ শাওন একজন আরেকজনের দিকে তাকালো। তারা বুঝতে পারছে রিমির উপর থেকে শক্ত থাকার চেষ্টা করলেও মন থেকে খুব দুর্বল হয়ে পড়েছে। স্পর্শ রিমির পাশে বসে বলল, আমরা তো আছি, তাই না? কিচ্ছু তো হয়নি। আঙ্কেল এখন অনেকটাই সুস্থ, আর খুব তাড়াতাড়ি পুরো সুস্থ হয়ে যাবেন। তুই এভাবে ভেঙে পড়িস না রিমি। রিমি কাঁদতে কাঁদতে বলল, আমার জন্য এসব হয়েছে স্পর্শ। স্পর্শ বলল, তোর জন্য? তোর জন্য কেন হবে? আজে বাজে কথা না বলে আঙ্কেলের দিকে খেয়াল রাখিস। আমরা এখন যাই, কাল সকালে আবার আসবো।
আর রাতে যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে ফোন করবি। রিমি মাথা নেড়ে বলল। হুম। স্পর্শ শাওন চলে গেল। পাপিয়া বেগম রিমির কাছে এসে বসলো। রিমি মাকে দেখে বলল, মা তুমি বাবাকে ফেলে নিচে নেমে এসেছো কেন? পাপিয়া বলল, তোর বাবা ঘুমিয়ে পড়েছে রিমি। রিমি মাকে জড়িয়ে ধরে বলল, আমাকে তোমরা ক্ষমা করে দাও মা, আজ আমার জন্যই বাবার এই অবস্থা। পাপিয়া বলল, তুই তোর বাবার কথা মতো বিয়ে করে নে মা, এতে আমাদের সবকিছুই ভালো হবে। আমরা বাবা মা হয়ে কখনোই তোর খারাপ চাই না। তোর বাবা বলেছে রবিন খুব ভালো ছেলে। রিমি কাঁদতে কাঁদতে মায়ের বুকে মাথা রেখে বলল, আমার কিচ্ছু জানার দরকার নেই মা, খারাপ হোক ভালো হোক আমি ওই ছেলেকেই বিয়ে করব। আমি বাবাকে হারাতে চাই না মা, আমি বাবাকে খুব ভালোবাসি। তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। পাপিয়া খুশি হলো। ঠিক তখনই সাজ্জাদ রিমির বাড়িতে ঢুকলো। সাজ্জাদকে দেখে রিমি অবাক হয়ে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। রিমি সাজ্জাদের কাছে এগিয়ে গেল। সাজ্জাদ রিমির কাছে গিয়ে বলল, রিমি আঙ্কেল এখন কেমন আছে? রিমি বলল, এখন অনেকটাই সুস্থ। সাজ্জাদ বলল, রিমি তুমি আমাকে তো একটা ফোন করতে পারতে। রিমি বলল, স্পর্শ আর শাওন সাথে ছিল তাই আর ফোন করার প্রয়োজন পড়েনি। পাপি এগিয়ে এসে রিমির উদ্দেশ্যে বলল, রিমি ওকে। সাজ্জাদ পাপিয়াকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি। আমি আসলে। রিমি সাজ্জাদকে থামিয়ে দিয়ে বলল, আমার বন্ধু মা। রিমি সাজ্জাদের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে তার বাগানে সাজ্জাদকে টেনে নিয়ে এলো। সাজ্জাদ বলল, রিমি আন্টির সামনে এভাবে আমাকে টেনে নিয়ে এলে কেন? রিমি বলল, কারণ আমি চাই না মা আপনাকে চিনে ফেলুক। সাজ্জাদ হেসে বলল, চিনলে সমস্যা কোথায়? বরং আন্টির সাথে আমার কথা বলা উচিত ছিল। রিমি আমার বাড়ির সবাই এখন আমাদের সম্পর্কটার কথা সবাই জানে। ওনারা কালই তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায়। সাজ্জাদের কথা শুনে রিমি মুখে 2 হাত চেপে ধরে কাঁদতে লাগলো। সাজ্জাদ রিমিকে কাছে টেনে বলল, রিমি তুমি চিন্তা করো না, আঙ্কেল তো এখন ভালো আছে তাই না? রিমি কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে ক্ষমা করে দিন সাজ্জাদ, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আকস্মিক এমন কথাই থমকে গেল সাজ্জাদ। রিমির দিকে করুণ চাহনি নিক্ষেপ করে বলল, মানে? রিমি মুখ থেকে হাত সরিয়ে সাজ্জাদের দিকে অপরাধী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হবে। আমি ওই ছেলেকে বিয়ে করলে বাবার ব্যবসা এবং বন্ধুত্ব দুটোই বেঁচে যাবে। সাজ্জাদ বলল, রিমি কি হয়েছে আমাকে সবকিছু বুঝিয়ে বলো। রিমি সবকিছু সাজ্জাদকে খুলে বলল। সব শুনে সাজ্জাদ রিমির 2 গালে 2 হাত রেখে বলল, রিমি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আর তুমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো। আমরা দুজনে মিলে চেষ্টা করবো আঙ্কেলের টাকা পরিশোধ করে দিতে। রিমি তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি বলো। আমার ব্যর্থ জীবন নিয়ে আমি এক কোনায় পড়েছিলাম, কিন্তু তুমি আমায় নতুন করে স্বপ্ন দেখিয়েছ। তুমি আমার ভাঙা মনে আবার ঘর বাঁধার ইচ্ছে জাগিয়েছ। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি একেবারে শেষ হয়ে যাব রিমি। আমার জীবনে ভালোবাসা বলে কিছুই থাকবে না। এই ভালোবাসাহীন জীবন নিয়ে আমি কিভাবে বেঁচে থাকবো বলো? কথাগুলো বলার সময় সাজ্জাদের চোখ দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছিল। রিমি বলল, হ্যাঁ আমি আপনাকে ভালোবেসেছিলাম, আর আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। আমার কিছুই করার নেই। আমি আমার বাবাকে কখনোই হারাতে পারবো না। আমার কারণে যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। সাজ্জাদ রিমিকে বলল, রিমি তোমার বাবার কিচ্ছু হবে না, আমি তোমার জন্য সব করব। রিমি বলল, না সাজ্জাদ, হাতে আর সময় নেই। 1 সপ্তাহের মধ্যে টাকা আর নয়তো বিয়ে। সাজ্জাদ অবাক হয়ে বলল, 1 সপ্তাহের মধ্যে? রিমি বলল, হ্যাঁ, বাবা এই শরীর নিয়ে 1 সপ্তাহের মতো কখনোই এতগুলো টাকা জোগাড় করতে পারবে না। বাবার ব্যবসায় পুরো টাকা লস হয়ে গেছে। একমাত্র ওই বাড়িটাই আছে। বাড়িটা চলে গেলে আমার বাবা মা কোথায় দাঁড়াবে বলুন? আমি কখনোই চাইবো না আমার জন্য আমার বাবা মা রাস্তায় গিয়ে দাঁড়াক। এই বিয়েটা হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে সাজ্জাদ। সাজ্জাদ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তাহলে তুমিও চাও এই বিয়েটা হোক? রিমি মুখে হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার আর কিচ্ছু করার নেই সাজ্জাদ। সাজ্জাদের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। রিমি দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। সাজ্জাদ ভাঙ্গা মন নিয়ে রিমির বাড়ি থেকে বেরিয়ে এলো। সাজ্জাদ বাড়িতে ঢুকতে সবাই রিমির বাবার অবস্থা জানতে চাইলে সাজ্জাদ বলল, ভালো আছেন? এই কথা বলেই সাজ্জাদ সোজা তার রুমে চলে গেল।
আফিফা ছেলের দিকে তাকিয়ে ছেলেকে ঠিক লাগছিল না। আফিফা ছেলের রুমে চলে গেল। কথাও মায়ের পিছু পিছু গেল। সাজ্জাতের রুমে গিয়ে আফিফা সাজ্জাতের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতেই সাজ্জাত নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। মায়ের কোলে মাথা রেখে ডুকরে ডুকরে কেঁদে ফেলল। সাজ্জাদকে এভাবে কাঁদতে দেখে আফিফার কথা অবাক হয়ে গেল। আফিফা অস্থির হয়ে বলল, কি হয়েছে বাবা, এভাবে কাঁদছিস কেন? সাজ্জাদ মায়ের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, মা, রিমি আমাকে বিয়ে করতে চায় না মা। ওর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে, কিন্তু আমাকে বিয়ে করবে না। আফিফা অবাক হয়ে বলল, কি বলছিস কি তুই বাবা? কথা ভাইয়ের সামনে হাঁটু গেড়ে বসে বলল, কিন্তু ভাইয়া তুমি তো বলেছিলে রিমি বিয়েতে রাজি আছে। সাজ্জাদ মায়ের কোল থেকে সোজা হয়ে উঠে বসে বোনের হাত ধরে বলল, রিমির বাবা রিমিকে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিতে চায়। এই বিয়েতে রিমির বাবার ব্যবসা নাকি বেঁচে যাবে, রিমির বাবার ঋণ পরিশোধ হয়ে যাবে, রিমির বাবার বন্ধুত্ব বেঁচে যাবে। আর সেই জন্য রিমি আমার মতো মিডিল ক্লাস ছেলের কথা ভাবেইনি। কথার সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দৌড়ে এই রুম থেকে বেরিয়ে গেল। কথা তার রুমে গিয়ে স্পর্শকে ফোন করলো। ওপাশ থেকে স্পর্শ কথার ফোন পেয়ে হাসি মুখে ফোন রিসিভ করলো। হাসছি তো বাকি, এতটা উতলা হয়ে পড়ছো নিজের স্বামীকে দেখার জন্য? ওপাশ থেকে কথা কাঁদতে লাগলো। কথার কান্নার শব্দ স্পর্শের বুকে তীরের মতো বিঁধছে। স্পর্শ চেয়ার ছেড়ে উঠে অস্থির হয়ে পড়ল। কি হয়েছে আমার কথাগুলি এভাবে কাঁদছে কেন? আমাকে বলো বাকি। কথা ওপাশ থেকে সবকিছু স্পর্শকে বলল। স্পর্শ অবাক কণ্ঠে বলল, রিমি সাজ্জাদকে বিয়ে করবে না বলেছে? কথা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া খুব ভেঙে পড়েছে। আমি বুঝতে পারছি না ভাইয়াকে কি করে সামলাবো। প্লিজ, আপনি প্লিজ কিছু একটা করুন। স্পর্শ বলল, তুমি সাজ্জাদকে সামলাও, আমি রিমির কাছে যাচ্ছি। রিমির বিয়ে সাজ্জাদের সাথেই হবে, আমি আমার প্রাণ পাখিকে কথা দিচ্ছি। এই কথা বলে স্পর্শ ফোন রেখে দিল। সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে শাওনকে বলল, শাওন আমার সঙ্গে আয়। শাওন তার ডেস্কে কাজ করছিল। শাওন বলল, কোথায় যেতে হবে স্পর্শ? কিন্তু স্পর্শ শাওনের কথার কোনো জবাব না দিয়ে হনহনিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। শাওনও দৌড়ে তার পিছু পিছু গেল। রিমির বাড়ির সামনে স্পর্শের গাড়ি এসে থামতেই স্পর্শ আর শাওন গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে রিমির বাড়ির ভিতরে চলে গেল। বাড়িতে কলিং বেল চাপতেই বাড়ির কাজের মেয়েটা সদর দরজা খুলে দিল। রাশেদ সাহেব এখন অনেকটাই সুস্থ, মুখ সহ হাত পাও ঠিক হয়ে যাচ্ছে। রিমি তার বাবার ঘরে তার বাবার পাশে বসে খাবার খাইয়ে দিচ্ছে। পাপিয়াও রাশেদ সাহেবের আরেক পাশে বসে আছে। স্পর্শ কাজের মেয়েটাকে রিমির কথা জিজ্ঞেস করতে মেয়েটা বলল রিমি তার বাবার ঘরে আছে। স্পর্শ আর শাওন রাশেদ সাহেবের ঘরে চলে গেল। স্পর্শ আর শাওনকে দেখে সবাই অবাক হয়ে গেল। রিমি স্পর্শকে দেখে বুক কেঁপে উঠল। রিমি বুঝতে পারছে এত রাতে স্পর্শ কেন এখানে এসেছে। নিশ্চয়ই এতক্ষণ স্পর্শের কানে সব পৌঁছে গেছে। স্পর্শ রিমির কাছে সেই জবাবই চাইতে এসেছে। স্পর্শকে দেখে রিমি তাড়াতাড়ি করে খাবারের বাটিটা হাত থেকে রেখে স্পর্শের হাত ধরে বলল, স্পর্শ তুই বাইরে আয়। এই কথা বলে রিমি স্পর্শের হাত ধরে তাকে রুমের বাইরে নিয়ে এলো। রিমি স্পর্শকে বলল, এত রাতে কেন এসেছিস? স্পর্শ গম্ভীর কণ্ঠে বলল, তুই কি সাজ্জাদকে বলেছিস তুই সাজ্জাদকে বিয়ে করতে পারবি না? রিমি মাথা নুয়ে বলল, হ্যাঁ, স্পর্শ এখানে। স্পর্শ রিমিকে থামিয়ে দিয়ে বলল, আমি সব জানি, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। এই কথা বলে স্পর্শ রাশেদ সাহেবের ঘরে ঢুকতে গেলে রিমি স্পর্শের হাত ধরে বলল, স্পর্শ বাবার এখন শরীর খারাপ, বাবাকে কিচ্ছু বলার দরকার নেই। আমি বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করব। স্পর্শ তীক্ষ্ণ চোখে রিমির দিকে তাকিয়ে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আঙ্কেল যে অসুস্থ সেই কথা আমার মাথায় আছে। স্পর্শ রাশেদ সাহেবের ঘরে চলে গেল। রিমির চোখ দিয়ে পানি পড়ছে। শাওন রিমিকে সান্ত্বনা সুরে বলল, রিমি তুই চিন্তা করিস না, আঙ্কেলের অসুস্থতার কথা স্পর্শের নিশ্চয়ই মাথায় থাকবে। রিমি বলল, ওকে, কি ভরসা শাওন? স্পর্শ রাশেদ সাহেবের পাশে বসে বলল, এখন কেমন আছেন আঙ্কেল? রাশেদ সাহেব বলল, এখন অনেকটাই ভালো স্পর্শ, তুমি আর শাওন আমার জন্য অনেক করেছো। স্পর্শ বলল, আঙ্কেল আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। রাশেদ সাহেব বলল, বলো বাবা। স্পর্শ বলল, আঙ্কেল আপনি রিমির বিয়ে যেখানে ঠিক করেছেন প্লিজ ওইখানেই রিমির বিয়েটা দিবেন না, এতে রিমি সুখী হবে না। পাপি স্পর্শের কাছে এগিয়ে এসে বলল, স্পর্শ তোমার আঙ্কেল অসুস্থ, এখন এই সব। রাশেদ সাহেব পাপিয়াকে হাত দিয়ে থামিয়ে দিয়ে স্পর্শের উদ্দেশ্যে বলল, স্পর্শ আমার মেয়ে, ও কোথায় সুখী হবে সেই চিন্তা আমার মাথায় আছে। স্পর্শ বলল,
না আঙ্কেল, আপনার সেই চিন্তা মাথায় নেই, আর নেই বলেই আপনি রিমিকে জোর করে ওই ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন। রিমি এগিয়ে এসে বলল, স্পর্শ আমাকে কোনো জোর করা হচ্ছে না, আমি নিজের ইচ্ছে এই বিয়েতে রাজি হয়েছি। স্পর্শ রিমির সামনে দাঁড়িয়ে বলল, ভালোবাসলি একজনকে আর বিয়ে করবি অন্যজনকে? তাহলে কেন ভালোবেসেছিলি ওই ছেলেকে, আর কেন ওই ছেলের জীবনটা নষ্ট করে দিলি? ওই ছেলে তো তোর কাছে এসে ভালোবাসা ভিক্ষা চায়নি, তুই ওই ছেলের কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছিলি। রিমি কাঁদছে। স্পর্শ এবার শান্ত কণ্ঠে রাশেদ সাহেবের উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আমি জানি আপনি কেন রিমিকে জোর করছেন এই বিয়ে করতে। আঙ্কেল, আপনার কি মনে হচ্ছে না ওই লোকটা আপনাকে ব্ল্যাকমেইল করে এই বিয়েটা করিয়ে নিতে চাইছে? না হলে বিয়ের মধ্যে উনি ব্যবসাকে টেনে আনবেন কেন? রাশেদ সাহেব বলল, স্পর্শ, তুমি একজন জার্নালিস্ট, তাই তুমি হয়তো পুরো বিষয়টা সন্দেহের চোখে দেখছো, কিন্তু আমি একজন বাবা হয়ে আমার মেয়ে কোথায় ভালো হবে সেই বিষয়টা আমার মাথায় আছে। রেদওয়ান অনেক আগে থেকেই রিমিকে তার ছেলের জন্য পছন্দ করে রেখেছে। স্পর্শ বলল, আর আগে আপনি রাজি হননি বলে ব্যবসার টাকা দিয়ে ব্ল্যাকমেইল করে এখন এই বিয়েটা করিয়ে নিতে চাইছে। রাশেদ সাহেব বলল, স্পর্শ, আমি রিমির বিয়ে ওখানেই দেব, আমি চাই না তুমি এই বিষয়ে আর কোনো কথা বলো। স্পর্শ বলল, আঙ্কেল, আমার এই বিষয়ে তো কথা বলতে হবে। আমি কখনোই চাইবো না রিমি অসুখী থাকুক। আঙ্কেল, আমি আপনাদের পাশে আছি, আমি সব রকম ভাবে সব দিক দিয়ে আপনাকে সাহায্য করব। আমি কালকে ওই লোকটার টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। আপনি ওই লোকটাকে টাকা দিয়ে বলবেন আপনি ওনার ছেলের সাথে রিমির বিয়ে দিতে চান না। রাশেদ সাহেব রিমির দিকে তাকিয়ে বলল, রিমি, তুমি কি স্পর্শকে ডেকে এনেছো তোমার বাবাকে ভিক্ষা দিতে? রিমি চোখের পানি ছেড়ে দিয়ে স্পর্শকে বলল, স্পর্শ তুই এক্ষুনি এখান থেকে চলে যা প্লিজ। স্পর্শ রাশেদ সাহেবের উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আপনি আমার থেকে টাকা নেওয়াকে ভিক্ষা ভাবছেন কেন? আমি রিমির বন্ধু, আমি তো ওকে সাহায্য করতে পারি, তাই না? রাশেদ সাহেব বলল, কিন্তু আমি তোমার কাছ থেকে সাহায্য নিতে পারবো না। স্পর্শ এবার কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার থেকে সাহায্য নিতে পারবেন না, কিন্তু মেয়েকে বিক্রি করে দিতে পারবেন। স্পর্শের কথায় সবাই অবাক হয়ে গেল। রিমি ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে বলল, স্পর্শ প্লিজ। রাশেদ সাহেব বলল, স্পর্শ, আমি শুধু টাকার জন্য রিমিকে রবিনের সাথে বিয়ে দিচ্ছি না। রবিন খুব ভালো ছেলে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিক দিয়েই পারফেক্ট আমার রিমির জন্য, যা ওই মিডল ক্লাস ফ্যামিলির ছেলের নেই। আচ্ছা, তুমি আমাকে বলো তো, কোন ভরসায় আমি আমার মেয়েকে ওই মিডল ক্লাস ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দিব? স্পর্শ বলল, ভালোবাসার ভরসায়। রাশেদ সাহেব বলল, তোমাদের এখন বয়স কম, তাই ভালোবাসা ছাড়া তোমরা কিছুই বুঝো না, কিন্তু আমি আমার মেয়ের জন্য ভালোবাসা শুধু না, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই চাই। আছে ওই মিডল ক্লাস ফ্যামিলিতে একটা গাড়ি, আছে ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা। স্পর্শ দাঁতে দাঁত চেপে বলল, না, ওই মিডল ক্লাস ফ্যামিলির এত টাকা পয়সা নেই, আর সেই লোভও নেই, তাই তো আপনার মতো তারা তাদের মেয়েকে বিক্রি করে দিতে পারে না। তাকিয়ে দেখুন আমার দিকে, ওই মিডল ক্লাস ফ্যামিলির মেয়েটার জন্য মরিয়া হয়ে ঘুরছি আমি। আমার এত বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, ওনাদের কাছে এসবের কোনো মূল্যই নেই, কারণ ওনারা আপনার মতো মেয়ে বিক্রি করে দিতে পারে না। স্পর্শের কথায় রাশেদ সাহেবের চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, পাপিয়া, ও কি বলেছে আমি আমার মেয়েকে বিক্রি করে দিচ্ছি? এই কথা বলে রাশেদ সাহেব বুক হাত দিয়ে ব্যথা অনুভব করতে লাগলো। রাশেদ সাহেবের বুকে ব্যথা দেখে সবাই ভয় পেয়ে গেল। রিমি ভয় পেয়ে বাবার কাছে গিয়ে বলল, বাবা কি হয়েছে তোমার, এমন করছো কেন? রাশেদ সাহেবের আগে থেকে হার্টের প্রবলেম আছে। রিমি কাঁপা কাঁপা হাতে ওষুধ বের করে বাবাকে খাইয়ে দিল। রাশেদ সাহেব বুকে হাত রেখে বলল, তুই বিশ্বাস কর মা, আমি তোকে বিক্রি করে দিচ্ছি না, তুই রবিনের সাথে খুব সুখী হবি। রিমি বলল, বাবা তুমি শান্ত হও, আমি ওই রবিনকেই বিয়ে করব। রিমির রাগী চোখে স্পর্শের দিকে তাকিয়ে স্পর্শের হাত ধরে তাকে টেনে নিয়ে নিচে নেমে গেল। স্পর্শ বলল, রিমি, তুই আমার কথা শোন। রিমি স্পর্শকে থামিয়ে দিয়ে বলল, স্পর্শ তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বলেছিলাম না তোকে বাবা খুব অসুস্থ, বাবাকে এসব কথা বলার দরকার নেই, তারপরও তুই আমার কথা শুনিসনি। স্পর্শ বলল, রিমি, আঙ্কেল টাকার জন্য টেনশনে আছে, কালকে আমি ওই লোকটার মুখের ওপর টাকা ছুঁড়ে দিয়ে আসবো। রিমি বলল, টাকার গরম দেখাচ্ছিস তুই আমাকে? তোর কোনো রাইট নেই আমার জীবনে ইন্টারফেয়ার করার। তুই কোন সাহসে আমার বাবাকে এতগুলো কথা শুনিয়েছিস?
আমি কি ডেকে এনেছিলাম তোকে? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর কখনো আমার বাড়িতে আসবি না। আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব, তুই আমার বিয়েতেও আসবি না। স্পর্শ বলল। রিমি তুই আমাকে ভুল বুঝছিস। রিমি স্পর্শের হাত ধরে টেনে তাকে বাড়ির বাইরে বের করে দিল। শাওনকেও চলে যেতে বলে সঙ্গে সঙ্গে বাড়ির দরজা বন্ধ করে দিল। সাজ্জাদ একেবারে ভেঙে পড়েছে। এত শক্ত একটা মানুষ হয়েও নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে। একটা মন বারবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে সে ভাঙ্গা মন নিয়ে কি করে জীবন টেনে নেওয়া যায়। সাজ্জাদকে নিয়ে বাড়ির সবাই চিন্তিত। প্রথম ভালোবাসা তাকে ছেড়ে যাওয়ার পর সে নিজেকে গুটিয়ে নিয়েছিল। কত কত সুন্দরী মেয়েদের দেখানোর পরও তার মুখে একটা কথাই ছিল, মেয়ে পছন্দ হয়নি। কিন্তু এবার সাজ্জাদ নিজের মুখে বলেছে সে বিয়ে করতে চায়। কিন্তু এইবারও ছেলেটার মন ভেঙে গেল। এখন সাজ্জাদকে বিয়ের জন্য রাজি করানো কতটা মুশকিল হবে সেটা সবাই বুঝতে পারছে। শুধু এইবারই ছেলেদের সাথেই কেন এমন হয়? এইবারই ছেলেরা মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে বলে তাই। বেলা 11:30। আজ রিমির বিয়ে। আজ সাজ্জাদ পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। সকাল থেকে 1 ফোঁটা পানিও মুখে দেয়নি, কারোর সাথে একটা কথাও বলেনি। নিজের ঘরে বিছানায় শুয়ে নীরবে চোখের পানি ফেলছে। সবাই আজ বাড়িতেই ছিল। বাড়ির ছেলেকে এই অবস্থায় রেখে কাজে যাওয়ার মন ছিল না কারো। জমির মাহমুদ আর রাহেলা বেগম ড্রয়িং রুমের সোফায় বসা ছিল। আকরাম মাহমুদ বাবার কাছে এসে বলল, বাবা, আমি আমার ছেলের জন্য খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে চাই। আপনি ঘটক চাচার সাথে একবার কথা বলুন। জমির মাহমুদ বলল, আমার মনে হয় আর কিছুদিন যাক, ছেলেটাকে এখন এই ব্যাপারে জোর করা ঠিক হবে না। আকরাম মাহমুদ বলল, কিন্তু বাবা, ওর এই অবস্থা দেখে আমার ভালো লাগছে না। না ঠিক মতো খাওয়া দাওয়া করছে, না কাজে মন দিতে পারছে। আজ 1 সপ্তাহ যাবৎ ছেলেটা অফিস তো দূর, বাড়ির বাইরে পা রাখেনি। ঠিক তখনই 3 জন লোক এলো বাড়ির ভেতর। তাদের দেখে আকরাম মাহমুদ এগিয়ে গিয়ে বলল, কি আপনারা? কাকে চাই? একজন লোক বলল, এটা কি জমির মাহবুবের বাড়ি? আকরাম মাহমুদ বলল, হ্যাঁ। লোকটা বলল, আমরা ইভেন্টের লোক। আহারা শাহরিয়ার স্পর্শ আমাদের আসতে বলেছে। সাজ্জাদ মাহবুবের ঘর কোনটা? ওনার ঘরে বাসর সাজানোর কাজ দিয়েছেন আমাদের। সবাই অবাক হয়ে গেল লোকটার কথা শুনে। ইতিমধ্যে বাড়ির সবাই চলে এসেছে ড্রয়িং রুমে। আকরাম মাহমুদ চিৎকার করে ক্ষিপ্ত কণ্ঠে বলল, ওই ছেলের সাহস কি করে হয় এইরকম একটা সিরিয়াস মুহূর্তে ফাজলামো করার? ও কি ভেবেছে এই বাড়ি ওর নামে লিখে দেওয়া হয়েছে বলে ও যা খুশি তাই করবে? বাবা চিৎকার শুনে সাজ্জাদ ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। নিচে না নেমে উপরেই দাঁড়িয়ে রইল। আকরাম মাহমুদ জমির মাহমুদের সামনে এসে বলল, বাবা দেখছেন তো আপনি, ওই ছেলে আমার ছেলের ইমোশন নিয়ে কেমন মজা করছে। সাজ্জাদ সঙ্গে সঙ্গে ফোন বের করে স্পর্শের ফোনে ফোন করে ক্ষিপ্ত কণ্ঠে বলল, এসব কি স্পর্শ? তুমি কি ফাজলামো করছো আমার সাথে? ওপাশ থেকে স্পর্শ শান্ত কণ্ঠে বলল, নিজের কি অবস্থা করেছো আয়নায় দেখেছো একবার? মুখের দাড়ি গোফ পরিষ্কার করে নিজেকে একটু ক্লেম শেম বানাও। সাজ্জাদ দাঁতে দাঁত চেপে বলল, স্পর্শ আমার কিন্তু এবার। স্পর্শ সাজ্জাদকে কিছু বলতে না দিয়ে তার আগেই বলল, আলমারির ভেতর শেরওয়ানি সহ সব রাখা আছে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে রিমির বাড়িতে চলে যাও। আমার বন্ধুকে অপেক্ষা করিও না। এই কথা বলে স্পর্শ ফোন রেখে দিল। স্পর্শের কথা শুনে সাজ্জাদ সঙ্গে সঙ্গে কথার ফোনে ফোন করলো। কথা মাহি, শাওন, তুলি সবাই রিমির বিয়েতে গেছে। কথা ওপাশ থেকে ফোন রিসিভ করে বলল, হ্যালো ভাইয়া। সাজ্জাদ উৎসুক কণ্ঠে বলল, কথা? রিমি কোথায়? রিমির বিয়ে কি ভেঙে গেছে? ভাইয়ের কথা শুনে কথার চোখ ছলছল করে উঠল। ভাই এখনো আশায় বুক বেঁধে আছে, কিন্তু এদিকে তো পুরোদমে বিয়ের আয়োজন চলছে। কথা কাঁপা কাঁপা গলায় বলল, না ভাইয়া, আর সেই সম্ভাবনাও নেই। সাজ্জাদের চোখ ছলছল করে উঠল। স্পর্শের কথা শুনে যেটুকু আশা জেগেছিল মনে, সেইটুকু আশাও ভেঙে গেল। সাজ্জাদ ওপর থেকে চিৎকার করে ইভেন্টের লোকদের বলল, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান আপনারা। ইভেন্টের লোকজন মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাজ্জাদ তড়িঘড়ি করে নিজের ঘরে ঢুকে আলমারিতে স্পর্শে রাখা শেরওয়ানি সহ আরও সব আনুষঙ্গিক জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আফিফা, সাইরা সহ সুরভিও দৌড়ে সাজ্জাদের রুমে গেল। আফিফা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, এমন করিস না বাবা, শান্ত হ। সাজ্জাদ বলল, আমি তো শান্তই ছিলাম মা, ওই স্পর্শ কেন আমাকে নিয়ে এভাবে ঠাট্টা করছে? সাইরা তীক্ষ্ণ দৃষ্টিতে সুরভির কাছে গিয়ে বলল, তোমার ছেলে কি শুরু করেছে সুরভি? প্রথমে তো আমার ছেলেটার জীবন নষ্ট করে দিল, আর এখন আমাদের শান্তশিষ্ট ছেলেটাকে এভাবে কষ্ট না দিলেই কি হতো না? তোমার ছেলে একটা সাইকো, পাগল, উন্মাদ, তাই বলে এইভাবে আমাদের বাড়ির ছেলে নিয়ে মজা করবে? সুরভি বলল, আপনারা স্পর্শকে ভুল ভাবছেন। আমার ছেলে কারণ ছাড়া কখনোই এসব করবে না। সাইরা বলল,
কারণ তো কিছুই নেই। আসলে তোমার ছেলে মানুষের মনে কষ্ট দিয়ে খুব আনন্দ পায়। নিচে আকরাম মাহমুদ জমির মাহমুদের সামনে গিয়ে বলল, বাবা, ওই ছেলে আমার মেয়েটাকে নিয়ে এই রকম একটা খেলা খেললো, এখন আমার ছেলেটাকে নিয়ে মজা করছে। বাবা, এতদিন আপনার মুখের দিকে তাকিয়ে আমি কিচ্ছু বলিনি, কিন্তু এবার বলতে বাধ্য হচ্ছি। ওই ছেলে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এই কথা বলে আকরাম মাহমুদ চলে যেতে চাইলে আরিফ মাহমুদ ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, এই বাড়ি থেকে আমরা কোথাও যাব না বড় ভাই, এই বাড়ি থেকে ওই ছেলেই বের হয়ে যাবে। ঠিক তখনই সাজিদের ফোনে মেসেজ এলো। স্পর্শের মেসেজ ছিল। সাজিদ মেসেজটা পড়ে জমির মাহমুদের সামনে ফোনটা মেলে ধরল। জমির মাহমুদ সাজিদের ফোনটা হাতে নিয়ে স্পর্শ মেসেজ পাঠিয়েছে। বাড়ির বাইরে গাড়ি রাখা আছে, দাদু আর সাজ্জাদ সহ বাড়ির সবাইকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসো। জমির মাহমুদ সাজিদের দিকে বিস্ময় চোখে তাকালো। সাজিদ জমির মাহমুদকে আশ্বাস দিল। সাজিদ চাচাদের সামনে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কে কখন বেরিয়ে যাবে সেটা পরে দেখা যাবে, এখন আমাদের সবাইকে একটু বাইরে যেতে হবে। আরিফ মাহমুদ ভুরু কুচকিয়ে বলল, কোথায় যাব? সাজিদ বলল, আমার সাথে। এই কথা বলে সাজিদ সাজ্জাদের রুমে চলে গেল। সাজ্জাদকে কিছু না বলে সাজ্জাদের হাত ধরে টানতে টানতে নিচে নামিয়ে আনলো। সাজ্জাদ বলল, সাজিদ, কি হয়েছে? আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। সাজিদ বলল, আমাদের সবাইকে এখন একটু বেরোতে হবে সাজ্জাদ ভাইয়া, তুমি প্লিজ না করো না, আমার জন্য অন্তত চলো। আকরাম মাহমুদ বলল, কিন্তু কোথায়? জমির মাহমুদ বলল, এত কথা বলার দরকার নেই, সাজিদ যখন বলেছে তখন আমরা সবাই যাব। পরপর 3টা গাড়ি রিমির বাড়ির সামনে এসে দাঁড়ালো। সাজ্জাদ গাড়ি থেকে নেমে অবাক হয়ে সাজিদের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এটা তো রিমির বাড়ি। সাজিদ, তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? এটা রিমির বাড়ি। সাজ্জাদের মুখে এই কথা শুনে সবাই সাজিদের দিকে ক্ষিপ্ত চোখে তাকালো। আরিফ মাহমুদ বলল, আমি বুঝতে পারছি না তুই আর ওই সাইকো ছেলেটা মিলে কি করতে চাইছিস। দেখ সাজিদ, আমাদের কিন্তু একটা মান সম্মান আছে, বিনা দাওয়াতে আমরা কোনো বিয়ে বাড়িতে আসতে পারি না। সাজ্জাদ সাজিদকে উদ্দেশ্য করে বলল, রিমির বিয়ে হয়ে যাচ্ছে আর আমার নিজের চোখের সামনে সেই বিয়ে দেখাতে আমাকে এখানে নিয়ে এসেছিস। তুই আমার ভাই হয়ে ওই স্পর্শের সাথে হাত মিলিয়ে আমাকে কষ্ট দিতে চাইছিস। আরিফ মাহমুদ এগিয়ে এসে বলল, সাজিদ, তোদের মনে কি চলছে আমাকে খোলাসা করে বল। সাজিদ বলল, আমি কিছুই জানি না ছোট কাকু, তবে কাল রাতে স্পর্শ আমাকে বলেছে ও রিমির সাথে সাজ্জাদ ভাইয়ার বিয়ে দিবেই, কিন্তু কি করে দিবে সে কথা তো আমাকে বলেনি। ও আমাকে বলেছে ও মেসেজ দেওয়ার সাথে সাথে তোমাদের এই বাড়িতে নিয়ে আসতে, তাই আমি তোমাদের এখানে নিয়ে এসেছি। আজিম মাহমুদ এগিয়ে এসে বলল, সাজিদ, তুই ওই ছেলেটার কথা বিশ্বাস করে আমাদের এখানে নিয়ে এলি? সাজিদ বলল, আমি ওর কথা বিশ্বাস করি বাবা। সাজ্জাদ বলল, তুই ওর কথা বিশ্বাস করতে পারিস, কিন্তু আমি কখনোই ওর কথা বিশ্বাস করি না। তুই তাকিয়ে দেখ, তোর কোন দিক দিয়ে মনে হচ্ছে এই বিয়ে ভেঙে যাবে আর আমার সাথে রিমির বিয়ে হয়ে যাবে। ঠিক তখনই আনাফ শাহরিয়ার বিয়ে বাড়ির ভেতর থেকে এসে হাসি মুখে বলল, আপনারা সবাই চলে এসেছেন, চলুন ভিতরে চলুন। আরিফ মাহমুদ আনাফ শাহরিয়ারকে দেখে বলল, আপনি আর আপনার ছেলে কি করতে চাইছেন? আপনারা কি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন আমরা বাড়ি শুদ্ধ লোক বিয়ের আসর থেকে মেয়েকে নিয়ে পালিয়ে যাই? আনাফ শাহরিয়ার 2 হাত উঁচু করে বলল, আমি এসবের কিছুই জানি না, সব আমার ওই গাধাটা জানে। আমাকে শুধু মেসেজ করে বলল আপনারা সবাই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন, আপনাদের যেন বাড়ির ভেতরে নিয়ে যাই। আরিফ মাহমুদ বলল, না, আমরা বাড়ির ভিতরে যাব না, আমরা এখান থেকেই ফিরে যাব। জমির মাহমুদ বলল, যেতে হলে তোমরা চলে যাও, আমি সাজ্জাদকে নিয়ে বাড়ির ভিতরে যাব, কারণ আমার স্পর্শের উপর পুরো বিশ্বাস আছে। আরিফ মাহমুদ বলল, বাবা, আপনি ওই ছেলের এইরকম কাণ্ডেও মত দিবেন? জমির মাহমুদ কিছু না বলে সাজ্জাদের হাত ধরে বলল, তুই স্পর্শের উপর নয় দাদু ভাই, তুই আমার উপর ভরসা রাখ আর আমি স্পর্শের উপর ভরসা রাখি। এই কথা বলে জমির মাহমুদ আর সাজ্জাদ বাড়ির ভিতরে চলে গেল। আকরাম মাহমুদ বলল, বাবা তো সাজ্জাদকে নিয়ে চলে গেল, এখন আমরা কি করব? আরিফ মাহমুদ বলল, বাবা আমাদের কথা শুনলো না, ওই সাইকোর কথায় সায় দিল। ওই সাইকো ছেলেটা যে কোনো কিছু করতে পারে, আর সেই জন্য রিমির পরিবার বাবাকে অপমান করতে পারে। বাবাকে এখানে একা রেখে যাওয়াটা আমাদের মোটেও ঠিক হবে না।
এই কথা বলে আরিফ মাহমুদও বাড়ির ভিতরে চলে গেল। আরিফ মাহমুদের পিছু পিছু সবাই বাড়ির ভিতরে চলে গেল। কথা তার বাড়ির সবাইকে দেখে এই বাড়িতে দেখে অবাক হয়ে গেল। কথা দ্রুত পায়ে তাদের দিকে এগিয়ে এসে জমির মাহমুদের সামনে দাঁড়িয়ে পড়ল।